বাংলাদেশের সাথে এই যে আরাকান আর্মির বিষয়টা হচ্ছে না, এই যে সবাই ছুটছে বা যে থাইল্যান্ডের ব্যাংককে যে একটা ইনফর্মাল মিট হচ্ছে এতগুলো পার্টির, এটা বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, প্রথমে তাদের অবস্থাটা দেখুন। বাংলাদেশের সরকারের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার যে ক্ষমতা, সেটা তাদেরই সোকল রিভলিউশনের পর থেকেই এখনো পর্যন্ত নেই। দেশের বিভিন্ন জায়গাতে ভায়োলেন্স হয়ে চলেছে, সেটা ঠেকানোর ক্ষমতা তাদের নেই। বহু বাংলাদেশের এরকম পুলিশ স্টেশন রয়েছে, ইনক্লুডিং চট্টগ্রামে, যেখানে এখনো পর্যন্ত সেই বিপ্লবের পর থেকে পুলিশরা কাজে যোগ পর্যন্ত দিতে পারেননি। মিলিটারি এখনো প্রপারলি সব জায়গাতে ল অ্যান্ড অর্ডার ফেরাতে পারছে না। তাহলে দেশের ভেতরে এরকম অবস্থা রয়েছে। অন্যদিকে একদম চট্টগ্রাম বন্দর, বাংলাদেশের কিন্তু একটাই মূল বন্দর, টোটাল ডিপেন্ডেন্সটা ওই বন্দরের উপরে, যেখানে আবার তাদের বর্তমান নতুন মিত্র পাকিস্তান নাকি জাহাজ টাহাজ পাঠাচ্ছে। তো সেই বন্দরের উপকণ্ঠে চলে এসছে আরাকান আর্মি। তাহলে এইখানে তাদের দুশ্চিন্তা থাকবে। আর এই যে মিটটা হচ্ছে, এই মিটে কিন্তু আবার দেখতে পাচ্ছি থাইল্যান্ড এবং আসিয়ানেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ চায়না, থাইল্যান্ড, এই সব কান্ট্রিগুলোরই খুব চিন্তা হয়ে পড়ছে যে এই যে মায়ানমারের হুন্টা গভর্নমেন্ট, যেটা একটা অনির্বাচিত সরকার, যারা এখন মিয়ানমারের কয়েকটা গুরুত্বপূর্ণ শহর আর মধ্যবর্তী কিছু এলাকাতে মাত্র সীমাবদ্ধ হয়ে পড়েছে, বাকি টোটালটা বিভিন্ন গোষ্ঠীর দখলে। এবং সেটা যে একদম রিসেন্টলি তা না, বেশ কিছুদিন ধরে বিষয়টা চলছে। অতএব এই সমস্ত দেশগুলো চাইছে যে কোনোভাবে ওই বর্ডার এলাকাগুলোকে যদি একটু সিকিউর করা যায়, আর নিজের নিজের বন্দর, নিজের নিজের যোগাযোগের জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে করে যদি একটুখানি সিকিউর করা যায়। এখানে কিন্তু ভারতেরও একটা স্টেক রয়েছে, মানে যেটা সিতওয়ে বন্দর এবং কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেখানে ভারত প্রচুর বিনিয়োগ করেছে। অত্যন্ত ভালো বিদেশ নীতির মাধ্যমে ভারত কিন্তু সিতওয়ে বন্দরের নিজের যে ট্রেড, নিজের যে বাণিজ্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে। কিন্তু ইন ফিউচার কি হবে, এটার জন্য কিন্তু ভারতও এই মিটিং এ যোগদান করছে, এবং একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বাংলাদেশের হয়তো কিছুটা অস্বস্তি সৃষ্টি করে ভারত কিন্তু এখানে যোগদান করছে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এবার সবার শেষে আপনার কাছে এলাম তার একটাই কারণ, এই সব কিছুর মাঝখানে দেখুন চীনের বিদেশমন্ত্রী, দীপাঞ্জন বাবু, এটা আমার খুব অদ্ভুত লেগেছে। আমি কিন্তু একটু আপনাদেরকে ছোট করছি না, দীপাঞ্জন বাবু প্লিজ, আপনারা যারা দেশের জন্য সেবা করেছেন তাদেরকে আমি, তাদের কন্ট্রিবিউশনকে আমি আমার মাথায় রাখি। আপনাদের জন্য বেঁচে পড়তে আছি, দেশের মাটির জল হাওয়া খেতে পাচ্ছি, আমি সেভাবে বলছি না। কিন্তু পৃথিবীতে আমি বলছি প্রোটোকল যদি না সেনা ক্ষমতা দখল করে নেয়, যারা সেনার সঙ্গে ছিলেন, যারা সেনার সার্ভিসের মধ্যে ছিলেন, যারা কোনো না কোনোভাবে ইন্টেলিজেন্স সার্ভিসের মধ্যে ছিলেন বা তার নেতৃত্ব করেছেন, এমন কারুর সঙ্গে নয় সরাসরি একজন বিদেশমন্ত্রী, ডেজিগনেটেড বিদেশমন্ত্রীর সঙ্গেই আরেকজন বিদেশমন্ত্রী বৈঠক করে থাকেন। চীনের বিদেশমন্ত্রী, যে কোনো দেশ নয়, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। দীপাঞ্জন বাবু, আপনি বলেন আমি অনেক দুষ্টুমির প্রশ্ন করি, আমি কোনো দুষ্টুমির প্রশ্ন করছি না। আমি বলছি যে দেশটা আমাদের এত বড় মাথা ব্যথার কারণ ছিল, সেই দেশটায় এত বড় ইনসার্জেন্সি চলছে, আমি তো দেখছি ভারত সবচেয়ে কুল। অজিত ডোভালের কোনো বিবৃতি নেই, কিন্তু অজিত ডোভালকেই পাওয়ার জন্য মরিয়া চীনের বিদেশমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট। ব্যাপারটা কি দীপাঞ্জন বাবু? তুমি দুষ্টু প্রশ্ন করবে না বলেও তো একটা দুষ্টু প্রশ্ন করে ফেলবে। এখন দেখো, উপদেষ্টা তো অজিত ডোভাল, আবার উপদেষ্টা মাহফুজ আলম, নজরুল আসিফ, এমনকি এই কি ব্যাংক জালিয়াত টালিয়াত লোকে বলে, আমি বলি না, এই মোহাম্মদ ইউনূস। এখন পার্থক্য রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী 10 বছর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, 10 বছর পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র যারা বিশ্বগুরু হচ্ছেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রীকে একটা সর্বোচ্চ পর্যায়ের ফরেন সেক্রেটারি ছিলেন, বিদেশ সচিব ছিলেন, আইএফএস অফিসার এস জয়শঙ্কর। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টাকে অজিত ডোভাল। যারা আমরা এজেন্সিতে কাজ করেছি, আমাদের জন্য অজিত ডোভাল ভারতবর্ষের এজেন্সির হিস্ট্রিতে, ইতিহাসে উনি নাম্বার 2। যে রয়ের প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও পন্ডিতজির পরেই অজিত ডোভালের স্থান। আর অন্যদিকে দেখো বাংলাদেশে না, এখন বাংলাদেশের অবস্থাটা কোথায়, কেন গুরুত্ব দেবে? এই যে একটা কি নাম ফারুক হাসান নাকি, ওনারা খুব ইন্টারেস্টিং কথা বললেন, মাঝখান থেকে আমি খুব মন দিয়ে শুনছিলাম। উনি বলছিলেন নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার কি বলতে গিয়ে উনি বলে ফেলেন বা এটা একটা বৈধ সরকার, এই অন্তর্বর্তী যেটা অসাংবিধানিক অবৈধ সরকার। উনি একটা কথা বললেন যে গণবিপ্লব, এই বিপ্লব, বিভিন্ন কায়দা, উনি বোধহয় আল কায়দা বলতে গিয়ে বিভিন্ন কায়দাটা বলে ফেলেছেন, চাকরি থাকলে হয়।
এবার আল কায়দার লোকরাই তারা যে তুমি আমাদের নাম না বলে বিভিন্ন কায়দা বললে কেন, আল কায়দা বলা উচিত না। একটা দেশ সেখানে যারা নিজেদের দেশে ডিমের দাম কন্ট্রোল করতে পারে না, সেই দেশে তাও আবার উপদেষ্টা প্রোটোকল অনুযায়ী উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাই মিটিং করে। এখানেই ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত, যেখানে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট মিটিং করছেন, চীনের বিদেশ মন্ত্রী মিটিং করছেন। কারণ আমি আগেও বলেছি, চীনের সব থেকে বড় পরিচয় তারা একটা পৃথিবীর সব থেকে আগ্রাসী ব্যবসায়িক রাষ্ট্র। তারপর চীন কমিউনিস্ট পার্টি সামরিক শক্তিতে বলিয়ান। চীন খুব ভালো করে জানে যে এই বাংলাদেশের ঝুট ঝামেলায় যদি আমরা জড়িয়ে যাই, মিয়ানমার যদি আমাদের হাত থেকে চলে যায়, আমাদের সর্বনাশ, আমাদের ব্যবসায়িক যা আমরা প্রজেক্ট করেছি ধ্বংস হয়ে যাবে, আমরা এই ভূখণ্ডে কোন রকম কন্ট্রোল রাখতে পারবো না। এবং আই মাস্ট স্যালুট টু আওয়ার দিস টিম, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি এবং অজিত ডোভাল স্যার, এই তিনজনে মিলে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। যেখানে যা করার প্রথম দিন থেকে, যখন এই কতগুলো উচ্চিংড়ে বাংলাদেশে লাফাচ্ছিল না যে 3 দিনে ভারত দখল করব না কলকাতা দখল করবো, পারমাণবিক বোমা মারবো, আমাদের এখানে অনেকেই প্রশ্ন করতেন আমাকে যে ভারত কি করছে। ভারত বলার দরকার নেই, ব্যাঙ যখন ডাকে তখন কি বাঘ তার প্রত্যুত্তর দেয়? বাঘ বাঘের কাজ করে। ব্যাঙকে তো খাবার নিচে রেখে দেওয়া যায় যখন চাই। এই বাংলাদেশকে কিন্তু আমার নিজের রাষ্ট্র মনে করতাম। আমার সময় একদম শেষ। দীপাঞ্জন বাবু, আমি যে প্রশ্নটা করেছিলাম অন্তত ইঙ্গিতে হলেও তার উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার সময় একদম শেষ। আমাকে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিতে হবে, যারা বিভিন্ন আলাদা আলাদা টাইম জোনে থেকে আমাকে এতটা সময় দিলেন। অনেক ধন্যবাদ নাজমা কৌসার, আসাদ নূর এবং ফারুক হাসানকেও, মইনা কুতুবুদ্দিন আপনাকেও, দীপাঞ্জন বাবু আপনাকেও। অনির্বাণের অগ্নিবাণ শেষ করবো, কিন্তু তার আগে যে প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম আপনাদের উত্তরটা দেখে নেব, আপনারা কিভাবে উত্তর দিয়েছেন। ফেসবুকে প্রথম আপনাদের উত্তর প্রশ্ন রেখেছিলাম, ইউনূসের থাকা না থাকা, মানে ক্ষমতায় থাকা না থাকা কি ভারতেরই হাতে? ফেসবুকে কিন্তু 84% মনে করছেন হ্যাঁ, 16% না। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 64% হ্যাঁ মনে করছেন, না মনে করছেন 36%। এখানে কিন্তু হ্যাঁ না এর মধ্যে তাও একটা কাছাকাছি ব্যালেন্সের জায়গা আছে। আমি জানি না, এটা ফ্রি ওপেন একটা স্ফিয়ার, একটা ওপেন মাধ্যম, ফলে অনেক বাংলাদেশি হয়তো এসে ভোট দিয়েছেন, হতেই পারে। ইউটিউবে 86% মানুষ মনে করছেন হ্যাঁ এটা ভারতেরই হাতে, না মনে করছেন 14% মানুষ। সব মিলিয়ে দীপাঞ্জনবাবু বোধহয় একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, ভারতের শক্তির পরিচয়টা কি, ভারতের কার সাথে চীনের কারা বৈঠক করছেন, কোথায় বৈঠক করছেন, সেই বৈঠক থেকে কি বিবৃতি দেওয়া হচ্ছে। বাংলাদেশের শক্তির পরিচয়টা বোধহয় ইউনূস টের পেয়ে গিয়েছেন। তাকে সামান্য একটা খণ্ড রক্ষা করতে দেশের জন্য তার সকল পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠাতে হচ্ছে ব্যাংককে বৈঠক করতে, যেখান থেকে তিনি খালি হাতে ফিরছেন। আমার মনে হয় ইউনূসের নিজের ভালোর জন্য, তার দেশের ভালোর জন্য বোধহয় বুঝে যাওয়া প্রয়োজন, ভারতকে সঙ্গে নিলেই তার উপকার, ভারতকে দূরে ঠেলে নয়। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।